আজকের আলোচনা শুরু করব ডেস্টিনির হাইকোর্ট নিযুক্ত বোর্ডকে ধন্যবাদ দিয়া। ধন্যবাদ এই জন্য যে দীর্ঘদিন পরে হইল ওনারা সবাই আবার ঐক্যবদ্ধ হয়েছেন, মানে একতাবদ্ধ হয়েছেন, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ। তো আমরা ঠিক এই রকম একটা একতাবদ্ধ ইউনাইটেড হাইকোর্ট নিযুক্ত ডেস্টিনির বোর্ড দেখতে চাই। এই কারণেই আজকে শুরুতেই হাইকোর্ট নিযুক্ত বোর্ডের পরিচালকদেরকে ধন্যবাদ দিলাম। তবে সবাই না, হাতে গোনা দুই একটা দালাল ছাড়া যারা এই যে গত 4-5 দিন ধরে খুব সিরিয়াসলি কাজ করতেছেন, শুধু তাদেরকেই ধন্যবাদ। হাইকোর্ট নিযুক্ত বোর্ডকে আরো বেশি ধন্যবাদ যে দীর্ঘ প্রায় 4 মাস পরে ওনারা আবার বোর্ড মিটিং এ বসতে যাইতেছেন। মানে আগামীকাল হাইকোর্ট নিযুক্ত ডেস্টিনির বোর্ডের একটা মিটিং আছে, আমরা গতকালের মিটিং থেকে জানতে পারলাম আর কি। তো সর্বশেষ হাইকোর্ট নিযুক্ত বোর্ড, আমি যদি ভুল করে না থাকি, সর্বশেষ হাইকোর্ট নিযুক্ত বোর্ডের মিটিং হয়েছিল গত বছরের ডিসেম্বরে। তো এরপরে জানুয়ারি গেল, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল গেল, প্রায় 4 মাস গেল। এই 4 মাসে কোনো বোর্ড মিটিং হয় নাই। দীর্ঘ প্রায় 4 মাস পরে, সেই গত বছরের ডিসেম্বরে ওনারা মিটিং করছিলেন, আর দীর্ঘ প্রায় 4 মাস পরে আগামীকালকে হাইকোর্ট নিযুক্ত বোর্ড আবার মিটিং এ বসতে যাইতেছে। তো এই জন্য হাইকোর্ট নিযুক্ত বোর্ডকে আরো একবার ধন্যবাদ। সোহেল রানা ভাই লিখছেন, বুরহান ভাই সালাম নিবেন। জি ভাই, ওয়ালাইকুম সালাম, আপনাকেও সালাম। তো যাই হোক, এই যে গত ডিসেম্বরে বোর্ড মিটিং এর পর গত 4 মাস হাইকোর্ট নিযুক্ত বোর্ডের কোনো মিটিং হইল না। দীর্ঘ 4 মাস পরে কালকে আবার হাইকোর্ট নিযুক্ত বোর্ডের একটা মিটিং এর খবর আমরা পাইলাম। এই জন্য আমরা হাইকোর্ট নিযুক্ত বোর্ডকে আবারও ধন্যবাদ জানাই। তো বিগত 4 মাস কোনো বোর্ড মিটিং হইল না কেন? এই বোর্ডে যারা ছিল তারা তো সবাই জিতাই আছিল, এখনো জীবিত আছে, তখনও জীবিতই আছিল, আলিস সেন্টারের অফিসও আছিল, সবই তো আছিল। তাইলে গত 4 মাস কোনো বোর্ড মিটিং হইল না কেন? সবই তো ছিল, এখন যা আছে তার সবই তো ছিল, তাহলে গত 4 মাস বোর্ড মিটিং হইল না কেন? মানে শয়তানে তেলে লাড়া দিছিল নাকি? যাই হোক, শয়তানে আপনাকে লাড়া দিছিল, এই কারণে হয়তো বা গত 3-4 মাস আপনারা কোনো মিটিং ফিটিং কিছু হয়তো বা করেন না, একটু বেলাইনে গেছিলেন আর কি। তো যাই হোক, আপনারা আবার লাইনে আইছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো আর দয়া করে বেলাইনে যাইয়েন না, বেলাইনে গেলে এখন কিন্তু আপনারা আরো বেশি বিপদে পড়বেন। কেলিগা এটা কই আপনি করে ধরেন, আজ থেকে 6 মাস আগের অবস্থা আর এখনের অবস্থা কিন্তু এক না। ওই আপনারা আবার বেলাইনে গেলে যে আবার সবাই চুপচাপ থাকবে এটা মনে করেন না। এই কারণেই কইতেছি, হাইকোর্ট নিযুক্ত বোর্ডের যারা একটু বেলাইনে গেছিলেন গা শয়তানের লড়াই, আর বেলাইনে যাইয়েন না। আশা করি আর যাইবেন না আপনারা, তো আর যাইয়েনও না। কেন? কারণ ডিস্ট্রিবিউটর এখন অনেক বেশি সচেতন। এখন ধরেন আর 1-2 জন কথা কয় না, এখন জনে জনে কথা কয়, জনে জনে স্ট্যাটাস দেয়। এখন আর তো আপনি ডিস্ট্রিবিউটরের মুখ তো বন্ধ রাখতে পারবেন না। অতএব ডিস্ট্রিবিউটরের পক্ষে আইসা যে কাজ করার জন্য আপনারা সবাই একতাবদ্ধ হয়েছেন, এই ফরম্যাটেই থাকেন। তো বেলাইনে গেলে যে আসলে আপনারা ঝামেলায় পড়বেন, এই বিষয়টা আমি আবার একটু মনে করে দিই। গতকালকে যে মিটিংটা হয়েছে, বোর্ড পরিচালক যারা, আপনারা তো ওই মিটিং এ ছিলেন, প্রশান্ত ভূষণ বড়ুয়ার সভাপতিত্বে যে মিটিং হয়েছে, এটা তো ডিস্ট্রিবিউটররা কি কইছে এটা তো আপনারা শুনছেন। তা আবার একটু শোনাই আপনি করে, আসলে ওনারা কি কইছিল একটু মনে করাই দিই আর কি। আমগো চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র পিএইচডি জমশেদ আলী, উনি গতকালকের মিটিং এ কি কইছিল? উনি গতকালকের মিটিং এ কইছে, আমরা কোনো ব্যক্তি চিনি না, আমরা সিস্টেম চিনি। রাইট, এটা এখন শুধু জমশেদ আলীর কথা না,
এটা এখন চাঁপাইনবাবগঞ্জের পিএইচডি জমশেদ আলীর কথা না, এটা বাংলাদেশের সব ডিস্ট্রিবিউটরের কথা। দুই চারটা আসোদা বেকুব ব্যক্তি পূজারী মূর্খ ছাড়া, এটা সারা বাংলাদেশের সকল ডিস্ট্রিবিউটরের কথা। এটা আমরা কোনো ব্যক্তি চিনি না, আমরা এখন সিস্টেম চিনি, আমরা সিস্টেম ওয়াইজ কাজ করতে চাই। জমশেদ আলীর বক্তব্য এটা। হাইকোর্ট নিযুক্ত বোর্ড পরিচালক যারা, কালকের মিটিং এ নিশ্চয়ই আপনারা সেটা শুনছেন। আরো বলি, আমাদের ময়মনসিংহ থেকে আমাদের সিনিয়র পিএইচডি কিরণ AKM সাদিকুর রহমান আখন্দ কিরণ, উনি কি বলছেন? উনি বলছেন ব্যবসা চালুর ক্ষেত্রে বাধাকে আমাদেরকে বলেন। তো আমরা এই কথাটা কিন্তু শুধু কিরণ ভাইয়ের না, এই কথাটা আমগো সবার। ব্যবসা চালুর ক্ষেত্রে এখন বাধাকে আমগরে বলেন। মতিউর রহমান আখন্দ জয়পুরহাট থেকে, জি ধন্যবাদ। স্বপ্নবাজ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম, জি ভালো আছি। তো যাই হোক, আমি যেই কথাটা কইতেছিলাম, গতকালকের মিটিং এ আমাদের পিএইচডি কিরণ ভাই কি কইছে যে এই ব্যবসা চালুর ক্ষেত্রে বাধাকে এটা আমগরে কন। তো হাইকোর্ট নিযুক্ত বোর্ডের যারা আছেন আপনারা শুনতেছেন তো, এই গতকালকে মিটিং এ কি হয়েছে এটা শুনছেন তো। এখন তো আর আপনি এক দুইজনের আর মানে কথা তো আর শুনতেছেন, এখন শুনবেন হাজারে হাজারে ডিস্ট্রিবিউটরের কথা। তো ব্যবসা চালুর ক্ষেত্রে বাধাকে, এই প্রশ্ন কিন্তু শুধু কিরণ ভাই না, এই প্রশ্ন আমাদের সবার। তারপরে আমাদের এক পিএইচডি, উনি মিরন ভাই, আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমার। জি ভাই, ওয়ালাইকুম সালাম ভাই, আপনারও সালাম। আপনি যেমনি লেখালেখি শুরু করছেন, আপনি তো মানে ফাড়াই লেতেছেন। ধন্যবাদ ভাই, চালাই যান। আপনাদের মতো ব্যক্তিদেরকেই সিস্টেমে সরাই দিয়া এই রাম রাজত্ব কায়েম কইরা লুটপাট চালানো হয়েছে গত 12 বছর। এই আপনারা ছিলেন না বিধায় এরা যা খুশি তাই করতে পারছে। এখন আপনারা আবার আইসা পড়ছেন, দেখেন সব কিন্তু আলিফের মতো সোজা হয়ে যেতেছে। মিরন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার অ্যাক্টিভিজম যেভাবে চালাই যেতেছেন চালাই যান। গতকালকের মিটিং এ আমাদের এই যে আরো একজন পিএইচডির বক্তব্য আমরা শুনছি যে উনি এই মুহূর্তে অনেক সময় মানে দোকানে চা মুড়ি সিঙ্গারা এসব বিক্রি করে ওনার জীবন চালাইতেছেন। কেন এরকম হবে? এই যে হাইকোর্ট নিযুক্ত বোর্ডের পরিচালক যারা, গতকালকে আপনারা নিশ্চয়ই ওই পিএইচডির বক্তব্য শুনছেন। আমি ওই পিএইচডির নাম নিলাম না, এটা আপনারা শুনছেন নিশ্চয়ই। অতএব এই রকম অবস্থায় শুধু আমাদের একজন পিএইচডি না, এরকম হাজারে হাজারে পিএইচডি আছে যারা মানবেতর জীবনযাপন করতেছে। কেউ গাড়ি চালাইতেছে, কেউ মুড়ি সিঙ্গারা বিক্রি করতেছে, কেউ দোকানদারি করতেছে, এরকম মানবেতর জীবনযাপন করতেছে। তাদের এই অবস্থা শুধু একজনের না, এরকম হাজার হাজারে পিএইচডির। অতএব হাইকোর্ট নিযুক্ত বোর্ডের পরিচালকরা, আপনারা কিন্তু আর তামাশা করার সুযোগ পাইবেন না। আরো কে কে কি কইছে গত মিটিং এ, কালকের মিটিং এ, এটা আমি আপনাদের আবার একটু শোনাই দেই। মিরন ভাই বলছেন ইনশাল্লাহ ছিলাম, আছি, থাকবো। ধন্যবাদ ভাই। আপনার ওই যে কালো জাম নামটা আমার খুব ভালো লাগছে ভাই আর কি। যাই হোক, আপনি যে নামগুলা দিচ্ছেন খুবই চমৎকার। হ্যাঁ, কালো জাম নামটা আমার খুব ভালো লাগছে। যাই হোক, তাইলে কালকের মিটিং এ আমরা আমাদের আরো একজন সিনিয়র ব্যক্তির কাছ থেকে শুনলাম যে সিঙ্গার কোম্পানি আমগুলোকে বইতে চায়, মিটিং করতে চায়, ব্যবসা করতে চায়, আর আমগো হাইকোর্ট নিযুক্ত বোর্ডের সেই সময় নাই। মানে আপনারা কি বালসাল হয়ে গেছেন যে সিঙ্গারের লগে বর মতো সময় আপনাকে নাই। যাই হোক, ওদিকে আর গেলাম না আর কি। আপনারা যেহেতু একতাবদ্ধ হয়েছেন, আপনারা যেহেতু এই মুহূর্তে অ্যাক্টিভ হয়ে কাজ করার জন্য সিদ্ধান্ত নিছেন, এই জন্য আর কিছু কইলাম না আর কি। তো সিঙ্গারের মতো প্রতিষ্ঠান ব্যবসার লিগে আমগরে গুতায়, আর আমরা এখানে ওই যে ভাব মারায় আমরা সিঙ্গারের লগে যোগাযোগ না করে এখানে আমরা এখানে ওই যে এই কোরাম কোরিয়ার সিন্ডিকেট করি। হ্যাঁ, আর আমগো পিএইচডিরা এরকম এই মানবেতর জীবনযাপন করতেছে। আপনারা হাইকোর্ট নিযুক্ত বোর্ডের যারা পরিচালক আছেন, আপনাদেরও কইতেছি, কালকে হেরা কি কইছিল, এরকম হাজার হাজার পিএইচডিরা কিন্তু এই মুহূর্তে আপনাদের ধরার লেগে রেডি আছে। অতএব ওই আগের মতো আর ওই যে আবার কিছুদিন আগে আবার অ্যাক্টিভ হয়ে আবার ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন, এই সুযোগ কিন্তু আর নাই। কথাটা মাথায় রেখেন। কিন্তু কালকের মিটিং এ আর কে কি ছিল আপনাদের আর একটু শুনাই। বোর্ড পরিচালক যারা আছেন আপনাদের শুনাই। আমাদের সিনিয়র পিএইচডি একজন বলছেন 45 লাখের দায়িত্ব নিয়ে অবহেলা করেন না। রাইট, এই হাইকোর্ট নিযুক্ত বোর্ড আপনি করে 45 লাখ লোকের কর্মসংস্থান ফেরানোর দায়িত্ব দিছে। আপনারা 3 বছরে কি করছেন? তারপরে আমাদের বিনিয়োগ ফেরতের একটা ব্যাপার নিয়ে সুস্পষ্ট রূপরেখা এখনো পর্যন্ত আপনারা দিতে পারেন নাই। তো যাই হোক, এখন আবার যেহেতু একতাবদ্ধ হয়েছেন, এই জন্য আপনাদের আর এই ব্যাপারে কিছু কইলাম না। একতাবদ্ধ হয়েছেন, একতাবদ্ধ থাকেন। ধারাবাহিক কাজ শুরু করছেন, ধারাবাহিক কাজ করেন, আর গ্যাপ দিয়েন না। গত ডিসেম্বরের পরে 4 মাস গ্যাপ দিয়েছেন, কোনো মিটিং করেন নাই, আর দয়া করে এরকম করেন না। 45 লাখ মানুষের ভাগ্য নিয়ে আর সিনেমিনি খেলেন না। কালকের মিটিং এ আমাদের ডিস্ট্রিবিউটররা আর কে কি কইছে শুনি।
আমাদের আরো একজন পিএইচডি উনি এমদাদ ভাইয়ের সাথে একমত পোষণ করছে, এবং আমাদের একজন সিনিয়র ডায়মন্ড অত্যন্ত ডেডিকেটেড এবং ডেসপারেট এই মুহূর্তে সিরিয়াসলি কাজ করতেছেন যে কজন ডায়মন্ড, তাদের মধ্যে একজন উনি বলছেন যে দায়িত্ব পালন করতে পারলে করেন, না পারলে ঘোষণা দেওয়া দায়িত্ব ছেড়ে দেন। এটা কিন্তু শুধু ডায়মন্ড এক্সিকিউটিভ যিনি এই কথা বলছেন সেটা ওনার কথা না, এটা আমাদের ৪৫ লাখ লোকের কথা। হয় ভালো মতো কাজ করেন, আর নয়তো কাজ করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেন। ৪৫ লাখ লোকের জীবন জীবিকা নিয়ে কোনো ধরনের তামাশা করার সুযোগ আর কাউকে দেওয়া হবে না। শামীম ভাই বলছেন ভাই আমাকে টাকা কি পামু? টাকা পামু বলতে টাকা আদায় করতে হইব, মানে টাকা দিব না মানে টাকা মানে আমরা যে বিনিয়োগের জন্য আমরা যে টাকা দিছি সেই টাকা পামু বলতে কি দিতে হবে, আমরা আদায় করে নিব। সচেতন থাকতে হবে, দ্যাটস ইট। তারপরে আমাদের আরো একজন ডায়মন্ড খুব চমৎকার কথা বলছেন, বোর্ডের কথার সাথে কাজের মিল নাই। কথা সত্য। এই আমাদের ডায়মন্ড যে বক্তব্য দিচ্ছেন এটা শুধু ওই ডায়মন্ডের বক্তব্য না, এটা আমাদেরও বক্তব্য যে বোর্ডের কথার সাথে কাজের মিল নাই। তবে এত কিছুর পরেও আমরা বোর্ডের সাথে রাখতেছি, আমরা বোর্ডের কাছে রাখতেছি এই জন্য যে শয়তান রে কোনো কি দেওয়া যাবে না, চিপা দিয়া শয়তান রে ঢোকার কোনো সুযোগ দেওয়া যাবে না, দ্যাটস ইট। যাই হোক, বোর্ড পরিচালক যারা আপনাদেরকে ধন্যবাদ। ভবদাস মল্লিক আমাদের একজন ডেডিকেটেড ডিস্ট্রিবিউটর, উনি আমাদের সাথে যোগ দিয়েছেন, ধন্যবাদ। তো আমি যে জিনিসটা আপনারা বলতেছিলাম বা আপনাদেরও কইতেছিলাম, হাইকোর্ট নিযুক্ত বোর্ডে যারা আছেন আপনারা কেউ হয়তো বা মানে শয়তানের লড়াই বেলাইনে গেছিলেন গা, কেউ হয়তো বা এই একটু টেনশনে পড়ছিলেন, কেউ হয়তো বা ওই যে মুরগির কইল যাওয়ালা, এই যাই হোক না কেন সবকিছু বাদ দিয়া এখন যেহেতু আবার লাইনে আইছেন, আবার যেহেতু সবাই একতাবদ্ধ হইয়া মিটিং এর সাথে একমত হয়েছেন এবং অ্যাক্টিভ হয়েছেন, এইটা এখন ধারাবাহিকভাবে ধরে রাখেন, আর গ্যাপ দিয়ে না। এবার গ্যাপ দিলে কিন্তু আবার দৌড়ানি খেবেন, এখন আর মিস নাই। অতএব আপনাদের লগে আমগো ব্যক্তিগত শত্রুতা নাই, অ্যাক্টিভ হয়েছেন যেহেতু আপনাদের লগে আমগো আর কোনো ব্যক্তিগত শত্রুতা নাই। কালকে মিটিং করতেছেন, ধারাবাহিকভাবে মিটিং চালাই যাবেন ডেস্টিনির জন্য। এইটা আমাদের ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে আপনাদের কাছে দাবি। সরকার আপনাদের দায়িত্ব দিছে, আমগো দায়িত্ব সঠিকভাবে আপনাদের পালন করতে হবে। এটা এখন আর আপনাদের প্রতি আমগো অনুরোধ না, এটা আমগো দাবি, করতে হবে আপনাদের। ভবদাস মল্লিক লিখেন টাকা দিতে হবে, টাকা দিবে না মানে টাকা দিতে হবে। আমরা কিভাবে টাকা বের করতে হয় এটাও আমরা জানি, আবার আমরা ভদ্রতাও দেখাইতে জানি, এখনো ভদ্রতা দেখাইতেছি আর কি। শামীম ভাই লিখছেন ভাই পাশে আছি আপনার সাথে, সবাই সবার পাশে থাকেন, সব ডিস্ট্রিবিউটরের পাশে থাকেন, দ্যাটস ইট। যাই হোক, এবার আসি আমগো বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনার কাছে। গতকালকে আপনি একটা মিটিং কল করে আমগরে নিয়ে মিটিং করছেন, এই জন্য আপনার ধন্যবাদ। আব্দুল হাকিম ভাই লিখছেন ভাইজান কুতুব এখন পর্যন্ত আমাদের সাথে খেলতেছে, বাদ দেন কুতুবের কথা, বাদ দেন। কুতুব আমগুলোকে কি খেলবো, আমরা এখন কুতুবের লয়ে খেলতেছি, কি এর কুতুব আমগুলোকে খেলতেছে। আর একটু অপেক্ষা করেন, আর কিছুটা দিন অপেক্ষা করেন, কুতুব টাইম নাই। তো বোর্ড চেয়ারম্যান প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনার উদ্দেশ্যে কিছু কথা কই। আপনি দীর্ঘদিন গত 4 মাস কোনো মিটিং কেন ডাকলেন না, এটা আপনিই ভালো জানেন। বড়ুয়া সাহেব আপনারে কইতেছি আর কি, আমরা ডিস্ট্রিবিউটররা আপনার কাছে কর্মসংস্থান আর বিনিয়োগের জন্য ৪৫ লাখ লোকের দায়িত্ব রাষ্ট্র আপনার কাছে দিছে, কিন্তু গত 4 মাসে আপনি ডিসেম্বরের পরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আপনি কি হাইবারনেশনে গেছিলেন? কোনো মিটিং টিটিং কিছুই করলেন না, কারণটা কি? যাই হোক, ওদিকে আর গেলাম না। দীর্ঘ 4 মাস শীত নিদ্রা থেকে উঠা আবার যেহেতু আপনারা মিটিং টিটিং শুরু করছেন, ডিস্ট্রিবিউটরদেরকে নিয়ে কাজ শুরু করার লেগা একতাবদ্ধ হয়েছেন পরিচালকরা, এই জন্য আর ওইদিকে গেলাম না। কালকে আপনারা আবার মিটিং করবেন একটা, এই জন্য জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনাকে ধন্যবাদ। পরেশ বিশ্বাস লিখছেন পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। জি ধন্যবাদ। তাহলে এখন দেখেন, কালকের মিটিং আপনি অনেকগুলা কথা কইছেন, ভালো। এর মধ্যে একটা কথা কইছেন যে আপনি গত একদিনে টানা 3টা মিটিং করছেন এবং আরো একটা মিটিং নাকি বাকি, 8-10 ঘন্টা মিটিং করছেন কালকে। এই এত চাপ আপনার উপরে পড়তো না যদি গত 4 মাস ধারাবাহিকভাবে কাজ করতেন, তাইলে আর এই সব কাজ জমা থাকতো না, আপনার উপরে এত চাপ পড়তো না। গত 4 মাস মানে কোন গর্তে ঢুকছিলেন? যাই হোক, বারবার খালি এই পাশ কাটে যাইতে চাই, কথা কইতেছে না, তারপর মুখ দিয়ে আয়া পড়ে। আপনাকে কার্যক্রমে আপনাকে খাসলতের কারণেই আমগো মুখ দিয়ে কথা আয়া পড়ে। যাই হোক, আর বেশি কিছু কইলাম না, যেহেতু এখন আপনারা অ্যাক্টিভ হইতেছেন, মিটিং করতেছেন, এই জন্য আর বেশি কিছু কইলাম না। আপনি আরো কইছেন যে এখন থেকে প্রত্যেক শনিবারে বোর্ড মিটিং, ওকে ফাইন,
এবং আপনি এটাও বলছেন যে একটা মিটিং করলেই তো একটা মিটিং এর ভাতা দিতে হয়, তো এই কারণে প্রয়োজন আমরা মিটিং অ্যাডজয়েন্ট করে তাও প্রতি শনিবারে বসবো। ভালো, তো এই কথা এর আগেও তো অনেকবার আপনি বলছিলেন, মনে আছে? রমজানের সময় একটা জুম মিটিং এ আমগরে আপনি অনেক প্রতিশ্রুতি দিছিলেন, কইছিলেন এখন থেকে বোর্ড মিটিং হইব। দেখেন কালকে আপনি যেই কথা কইছেন এই সেম কথাগুলো এর আগেও কইছিলেন। কালকে কি কইছেন দেখেন, গতকালকে কইছেন প্রত্যেক শনিবারে বোর্ড মিটিং হবে, তারপরে 1 ঘন্টার মধ্যে প্রেস রিলিজ দিবেন, তারপরে এই যে এই প্রতি 15 দিন পর পরে সব ডিস্ট্রিবিউটরকে নিয়ে মিটিং এ বসবেন, এই কথা আপনি কইছিলেন কালকে। এই সেম কথাটা আপনি তো গত রমজানের সময় তো আমগরে কইছিলেন না? তো আপনি কইছিলেন, কিন্তু এই কথার তো কোনো বাস্তবায়ন হয় নাই। অতএব কালকে আপনি যে কথা কইছেন এই কথায় আমরা আনন্দিত, কিন্তু আমরা আশ্বস্ত হব না। আমরা এখন এই কাজের বাস্তবায়ন দেখতে চাই। আপনার মুখের কথায় আমরা আর সীমাবদ্ধ দেখতে চাই না, এই কাজের বাস্তবায়ন দেখতে চাই। গত রোজার ঈদের সময় আপনি কইছিলেন যে গত রোজার ঈদের আগে আপনি কইছিলেন যে প্রতি 15 দিন পর পর আপনি আমগুরি নিয়ে বইবেন, তারপর বোর্ড মিটিং করবেন এবং বোর্ড মিটিং এর পরে 1 ঘন্টার মধ্যে প্রেস রিলিজ দিয়ে জানাই দিবেন যে কি কি কাজ হয়েছে, কি কি কাজ হয় নাই, কোন কাজটা কার কারণে হয়েছে আর কোন কাজটা কার কারণে হয় না, এগুলো ক্লিয়ার করবেন প্রেস রিলিজের মাধ্যমে কইছিলেন। এখন কথা হইল, গত রোজার সময় আপনি যে আমগরে কথা কইছিলেন এই কথা কি আপনি রাখতে পারেন নাই? তাহলে কালকে আপনি যেই কথা কইছেন যে গতকালকেও আপনি কইছেন যে এখন থেকে প্রতি সপ্তাহে আপনি বোর্ড মিটিং করবেন, ভালো কথা। প্রতি 15 দিনে ডিস্ট্রিবিউটর হিসেবে আমগরে লইয়া বইবেন, খুবই ভালো কথা। আবার বোর্ড মিটিং এর পরপরই 1 ঘন্টার মধ্যে প্রেস রিলিজ দিবেন, ভালো কথা। তো এই কথা যে আগেও কইছিলেন, কালকে যে কইছেন, এটাই বা আপনি রাখতে পারবেন এর নিশ্চয়তা কি? অতএব আমরা আপনার কথায় আনন্দিত, কিন্তু আমরা এটার বাস্তবায়ন দেখতে চাই। যতক্ষণ পর্যন্ত এটার বাস্তবায়ন আমরা না দেখব ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে আর ধর্তব্যের মধ্যে নিতে চাই না। জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনারে কইতেছি, যেহেতু আপনি কইছেন প্রতি শনিবার এখন থেকে বোর্ড মিটিং করবেন, এটা কন্টিনিউ করতে হবে আপনারে। তারপরে প্রতি 15 দিনে আমগরিলা বইবেন, 1 ঘন্টা মিটিং এর পরে 1 ঘন্টার মধ্যে প্রেস রিলিজ দেওয়া সবকিছু মানে ডিস্ট্রিবিউটর করে জানাইবেন। এখন এটা আপনি বলছেন, এটা আপনার করতে হবে। টু দা পয়েন্ট, আপনি এর আগেও একবার বলছিলেন, করেন নাই, কিন্তু এখন আর বসে থাকার সুযোগ নাই, বলছেন করতে হবে। যদি আপনি এটা বলার পরে যদি করেন, তাইলে আমরা ধরে নেব যে হ্যাঁ আপনার কথার কাজে মিল আছে। আর কথার কাজে যদি মিল থাকে তাইলেই আমরা পূর্ণ সমর্থন আপনারা দিয়ে যাব। আমরা এই বোর্ডকে পূর্ণ সমর্থন দিয়ে যাইতেছি, আপনারাও পূর্ণ সমর্থন দিয়ে যাইতেছি ডেস্টিনির বৃহত্তর স্বার্থে। কিন্তু যদি এখানে কোনো ধরনের আর তালবাহানা চলে, তাইলে আমরা তো আর বিনিয়োগকারী হিসেবে তো আমরা বসে থাকবো না। তবে হ্যাঁ, আমরা কিন্তু চালুমাল, আমরা আবার ওই যে বাটপারের ফাঁদে পাও দিব না। মানে যে বাটপারে যেটা চাইতেছে আমরা যেন আপনাদের ক্যাসাল করি, মানে আমরা ধরেন মানে ওই যে আমরা ধরেন আপনাদের লগে মানে মান অভিমান দাবি দাওয়া অনেক কিছুই হইব, কাজও আমরা আদায় করে নিব, কিন্তু জ্ঞানজামও হইব না। আমরা ভাই মুনাফিকের মাথা বিচ্ছা খাওয়া লোক, বুঝেন নাই? ধরেন আমরা বুঝতেছি কেটা কেটা মুনাফিকি করতেছে, সমস্যা নাই, ওই মুনাফিকের মাথা বিচ্ছা আমরা খেয়ালামো, ওই মুনাফিকের দিয়ে আমরা আরো বেশি কাম করামো, সমস্যা কি? তো বড়ুয়া সাহেব, আপনি দয়া কইরা আর টালবাহানা করেন না, হয়তোবা ইচ্ছাকৃত ভাবে আপনি করেন নাই, দয়া কইরা আর করেন না। কালকের যে বোর্ড মিটিং হবে, কালকের এই বোর্ড মিটিং এ আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি আছে, আপনি এগুলা দ্রুততার সাথে এগুলা বাস্তবায়ন করবেন। বিনিয়োগকারী হিসেবে এটা আমগো দাবি। যাই হোক, কালকের মিটিং এ আমগো দাবি কি? খুব সিম্পল দাবি আমগো, এত কঠিন কিছু হাতি করে মারা লাগবে না আপনার। কালকের মিটিং আপনি এনএফসির বিষয়টা সমাধান করবেন, এটা আর দেরি করা যাবে না, কালকেই হইতে হবে, নো ডিলে। কালকের মিটিং এ আমাদের 10 পয়েন্টের যে প্রোডাক্ট যেগুলো আছে, যেগুলো এখনো ডেলিভারি হয় নাই বা পেন্ডিং আছে, এগুলো দ্রুত ক্লিয়ারেন্স করার জন্য ফাইনাল ডিসিশন কালকে দিতে হবে, নো ডিলে। এবং স্টেটমেন্ট চালুর ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা কালকের বোর্ড মিটিং থেকে দিতে হবে। কইতে পারেন স্টেটমেন্ট চালুর ক্ষেত্রে একটু টেকনিক্যাল জটিলতা আছে, ওকে ফাইন, আসেন এটা নিয়ে এবার একটু আলোচনায় যাই। আমগো এক ডিস্ট্রিবিউটর কইছে কালকের মিটিং এ যে আপনি ব্যবসা বুঝেন না। আমি কিন্তু ওনার সাথে একমত, কিন্তু কথাটা কইলাম না আর কি। আপনি কালকে চেয়ারম্যান হিসেবে আমগো কাছ থেকে সহযোগিতা চাইছেন, যে আপনারা সাহস দিলে, আপনারা পাশে থাকলে আমি আগাই যেতে চাই। তো আমরা তো অল টাইম আপনার পাশে ছিলাম, আমরা কখন আপনার পাশে আসিলাম না? কোন তো আমরা তো পাশেই ছিলাম, পাশেই আছি, তা আপনি আগাই যান না কেন? আপনারা আগে যেতে না করছে কেটা? যাই হোক, আপনি কইতে পারেন লাইসেন্সের ব্যাপারে একটা বিষয় আছে স্টেটমেন্টের চালুর সাথে, ওকে ফাইন। এনএফসি কার্ড এই ব্যাপারটা সমাধান করতে আপনার লাইসেন্সের সাথে কি এটা কোনো রিলেটেড?
আপনি তো এনএফসির ডিক্লারেশন দিয়ে আপনি সব ওকে করে দিয়েছিলেন সেই গত রমজানের সময়, তারপর এটা হয় নাই কেন? আপনি অবশ্য কালকে একটু সাফাই গাইছেন যে লিগেল কমিটি আর এইচআর কমিটি 25 দিন ধরে এটা নিয়ে একটু ডিলে করতেছে, আমি অনেক কিছু বলতেছি কিন্তু তারা করতেছে না, আপনি এটা বলছেন। তো লিগেল কমিটি আর এইচআর কমিটির কারা ডিলে করতেছে নাম কর না কেন? আপনি কইছেন যে 25 দিন ধরে এই তারা একটু এদিক সেদিক করতেছে, মানে অনেকেই অনেক কিছু করতে যেতেছে, তো আপনি এদের নাম কর না কেন? আমগরে কোন কারা কারা এনএফসি কার্ডের ব্যাপারে ডিলে করতেছে? যদি এমন হয় যে আপনি চাইতেছেন কিন্তু যে লিগেল কমিটি আর এইচআর কমিটিতে সমস্যা হয়, তো আমগরে কোন না। এটা কালকে সমাধান করবেন, কালকের বোর্ড মিটিং এ এটা সমাধান আমরা চাই। এনএফসি কার্ডের যে ব্যাপার যেটা, এটা কালকে সমাধান করতে হবে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত 10 পয়েন্টের যে প্রোডাক্ট, কোন তো 10 পয়েন্টের প্রোডাক্ট যেগুলো ডেলিভারি বাকি আছে, এইগুলো ডেলিভারি দেওয়া দরকার না? তাহলে 10 পয়েন্টের প্রোডাক্ট ডেলিভারিটা আটকে আছে কেন? এটার জন্য কি আপনার ওই যে লাইসেন্সের বাধ্যবাধকতা আছে? আপনিই তো কইছেন। এবং এই যে আরো পারিপার্শ্বিক পরিস্থিতিতে যেটা আমরা শুনছি বা যেটা আমরা দেখতেছি এবং আমরাও যেটা বুঝতেছি, আমি ধরেন এমএলএম এর লাইসেন্স পাইলাম না, ওকে ফাইন, ডেস্টিনির যে ট্রেড লাইসেন্স আছে, এই ট্রেড লাইসেন্সের এগেনস্টে আমি যদি ট্রেডিশনাল ব্যবসা করি, সেটার জন্য তার এমএলএম লাইসেন্স দরকার নাই। যতক্ষণ পর্যন্ত আমি 10 পয়েন্ট, যেমন ধরেন আমি ডেস্টিনির কাছ থেকে টাকা দিয়া একটা প্রোডাক্ট কিনে নিলাম, এখন এই পয়েন্ট যতক্ষণ পর্যন্ত আমি হিট না করে স্টেটমেন্ট জেনারেট না করব, ততক্ষণ পর্যন্ত এই ব্যবসায়িক পদ্ধতিতে আপনি তো এমএলএম বলতে পারেন না। ততক্ষণ পর্যন্ত এটারও তো আপনি ট্রেডিশনালি বলতে হবে। ডেস্টিনি ট্রেডিশনালি ধরেন এই যে পরীক্ষামূলকভাবে আপনার ধরেন এই পণ্য বেচতেছে, আমরা পণ্য কিনতেছি, এই জিনিসটা চালু রাখতে, এই জিনিসটা কন্টিনিউ রাখতে তো আইনি কোনো বাধ্যবাধকতা আমার জানা মতে নাই। তাইলে লাইসেন্সের দোহাই দিয়া এটা বন্ধ রাখার তো কোনো সুযোগ নাই। আমাদের যে 10 পয়েন্টের যে পণ্য যেটা আছে আমরা কিনতেছি, বা আমরা আমাদের এই যে ডিস্ট্রিবিউটরদের এই সেন্টারটাকে আমরা যে অ্যাক্টিভ করতেছি, এইটা কন্টিনিউ করার ক্ষেত্রে তো কোনো জটিলতা অন্তত আমার দৃষ্টিতে নাই। আপনারাও অনেকে এটা আলোচনা করছেন, তাহলে এটা বাধা কেন? এটা বন্ধ কেন? এটাও দ্রুত শুরু করে দিতে হবে, এই দুইটা বিষয় দ্রুত শুরু করে দিতে হবে। আর স্টেটমেন্টের ব্যাপারে ওই যে আপনারা আবেদনের কথা কি বলছেন, যে পূর্বে 13 সালে নাকি একটা আবেদন হয়েছিল, আমি তো জানি 13 সালে আবেদন যেটা হয়েছিল এটা তো মনে হয় কারেদিয়া সেক্রেটারি মিজান রেদিয়া না কারেদিয়া জানি করানো হয়েছিল। যাই হোক, এটা কে করানো হয়েছিল এটা আরেক বিষয়। যদি মিজান রেদিয়াই করা হয়, তাহলে আবার মিজানের আবেদনের প্রতি এত দরদ উঠলো কেন? এই মিজান রেনিয়া না দালাল গোষ্ঠীর চুলকানি? যাই হোক, এটা আবেদন কে করছিল জানি না, পূর্বের কে আবেদন করছিল না এখন আবার কে করতেছে, এত প্যাচগুজ আমরা বুঝি না, আমরা বুঝতেও চাই না। এনএফসি কার্ড আর 10 পয়েন্টের প্রোডাক্টের ব্যাপারটা দ্রুত এটা করে ফেলেন। এটা কালকের বোর্ড মিটিং এ আমরা কিন্তু মানে তীক্ষ্ণ নজর রাখতেছি যে আপনারা বোর্ড মিটিং এ বইয়া কি করেন। যাই হোক, এটা গেল একটা। আর স্টেটমেন্টের যে ব্যাপার যেটা, এটা প্রয়োজনে আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ বা আপনি একটু সময় নেওয়া, লাইসেন্সের প্রাপ্তি বা পাওয়া না পাওয়া একটা লিগালাইজ প্রসেসের কথা আপনি বলছেন, ওকে করেন। কিন্তু এনএফসি কার্ড আর 10 পয়েন্টের প্রোডাক্টের ব্যাপারে আর ডিলে করার কোনো সুযোগ অন্তত মানে আমাদের দৃষ্টিতে আমি দেখি না। আপনারাও অনেকে এই কথা কিন্তু কইছেন। অতএব ওই কোন কুতুবের কোন পানি পড়া কোন সময় খাইছিলেন কি খাইছিলেন আমি জানি না, যদি না খেয়ে থাকেন তো ভালো, আর যদি খেয়ে থাকেন আর খায়েন না। 45 লাখ ডিস্ট্রিবিউটরের স্বার্থে কাজ করেন। কালকে ডিস্ট্রিবিউটরদের বক্তব্য তো শুনছেন, আর কালকে যেই কথা কইছেন এটা কিন্তু আপনি ফলো করেন। প্রতি 7 দিনে প্রতি শনিবারে বোর্ড মিটিং করবেন কইছেন, এটা করতে হইব। আর প্রতি 15 দিনে আমগরলে বইবেন কইছেন, এটাও করতে হইব। আপনি নিজের মুখে কালকে কইছেন, এর আগেও কইছিলেন, করেন নাই। কালকে করার পরেও যদি আবার না করেন, তাহলে কিন্তু ঠিকই বোঝা যাইব যে আপনার কথার সাথে কাজের মিল নাই। তো আশা করি আপনি আপনার কথার সাথে আপনার কাজের মিল রাখবেন। জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া চেয়ারম্যান সাহেব, আপনারা কইতাছি। যাই হোক, চেয়ারম্যান সাহেবের লগে একটু মোটামুটি আলাপ আলোচনা হয়ে, মানে চেয়ারম্যান সাহেবের লোক একটু গরম কথা কয়ে নিলাম। চেয়ারম্যান সাহেব, আপনি কিছু মনে নিয়েন না, আমরা বিনিয়োগকারী, আমরা মান অভিমান আবেগ অনুভূতি নিয়ে কথা কমু, আবার পরক্ষণে আপনাগুলোকে মিলমিশ হয়ে যাবো। কামটা আমরা চাই দ্রুত, আমগো কামটাকে বাস্তবায়ন করে ফেলতে হবে। আর আপনি দেরি করেন না, আর আশা করি আপনি দেরি করবেনও না। আর আপনি তো বোর্ড চেয়ারম্যান, আপনি বোর্ড চেয়ারম্যান না? আপনি বোর্ডের দায়িত্ব দেন, কাজের দায়িত্ব দেন। বোর্ড না পারলে যে পারে তারে দেন, যে কাজ পারে তারে দেন। বোর্ডের কাজ দিবেন, বোর্ড যদি কাজ করতে অপারগতা প্রকাশ করে, যে কাজ করতে পারে তারে দেন।
দেখেন গত বছরের আগস্ট সেপ্টেম্বরের পর থেকে এই যে গত 6-7 মাসে আপনি জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া আশরাফুল আমিন রে যদি এই 3 মাস 2 মেয়াদে 6 মাসের দায়িত্ব না দিতেন, তাইলে এই যে এই সার্ভার চালু হইতো, এই মার্কেটিং প্ল্যান যেটা রেডি হয়েছে এটা রেডি হইতো? তো কাজের লোকরে কাজ দেন না কেন? কাজের লোকরে কাজ দেন। বোর্ডে যারা আছে তাগরেও কাজ দিতেছেন, দেন। বোর্ডের বাইরে যারা কাজ করতে ওস্তাদ তাগরেও কাজ দেন। আশরাফুল আমিন উনি গত 6 মাসে যেই কাজ করছে সেটা তো গত 3 বছরেও আমাদের বোর্ডের কাছ থেকে আমরা পাই নাই। তাহলে জনাব আশরাফুল আমিন রে আবার নতুন করে দায়িত্ব দেন, যে কাজ পারে হেরে কাজ দেন। আর ওই রকম 2 মাস 3 মাস করে ভুজুং বাজুং নিয়োগ না দিয়া 1 বছরের লেগে আশরাফুল আমিন রে আবার নিয়োগ দেন। কি নিয়োগ দিবেন, কোন পদে দিবেন এটা আপনারা জানেন, কাজ কেমনে বের করবেন এটা আপনারা জানেন। তারপরে এই যে আরো অনেক শেয়ার হোল্ডার আছেন, জনাব গোলাম রাব্বানী সুমন, ওনারা সিরিয়াসলি কাজ করতেছে। তারপরে যে ডায়মন্ড এক্সিকিউটিভ আরেকজন আছেন আমাদের জনাব শামসুল আলম, সিরিয়াসলি ওনারা কাজ করতেছে। ডায়মন্ড এক্সিকিউটিভ জাহাঙ্গীর আলম শেয়ার হোল্ডার যিনি, ওনারা সিরিয়াসলি কাজ করতেছে। তো ওনারা কাজ বুঝে, যারা কাজ বুঝে বোর্ডে কাজ দেন। পাশাপাশি কাজের গতি আরো বাড়ানোর লেগে যারা বোর্ডে নাই কিন্তু শেয়ার হোল্ডার বা বোর্ডের বাইরে আছে কিন্তু কাজ বুঝে, এগুলো কাজ দিলে কাজটা আরো গতিশীল হয় না? গতিশীল হয়। তার প্রমাণ জনাব আশরাফুল আমিন, তার প্রমাণ জনাব গোলাম রাব্বানী সুমন। তো ওনাদেরকে আরো কাজ দেন, বোর্ডের কাজ দিতেছেন, পাশাপাশি ওনাদেরকেও কাজ দেন। প্যারালালি বোর্ডের লোকজনও কাজ করুক, বোর্ডের বাইরে যারা কাজ করতে আগ্রহী তারাও কাজ করুক। সবাই মিলে কাজ করলে তো কাজটা আরো গতিশীল হবে। 6 মাসে কি হয়েছে দেখছেন না? আমাদের বিজনেস সেন্টার আমরা এখন দেখতে পারতেছি, আমরা এখন প্রোডাক্ট লিস্ট আমরা দেখতে পারতেছি, আমাদের সার্বিক কার্যক্রমের সবকিছু ওকে হয়ে একটা মানে আমরা একদম চূড়ান্ত পর্যায়ে আছি ব্যবসায়িক কার্যক্রমের। তো আশরাফুল আমিনের অ্যাক্টিভিটিস গত 6 মাসে না থাকলে এই কাজ এতদূর আগাইতো? এই আশরাফুল আমিন উনি কাজ বুঝে, এই কারণেই তো আশরাফুল আমিন রে নিয়ে দালাল গোষ্ঠীর এত ভয়, যে হ্যাঁ তো কাজ বুঝে, হ্যাঁ তো কাজ করে লেব, তাইলে তো টেনশন। এর লিগে এই দালালের গোষ্ঠীর আশরাফুল আমিন রে নিয়ে চুলকানি। মানে ধরেন এই যে উনি থাকলে তো কাজ না করে বসে থাকার কোনো সুযোগ নাই, কাজ কাজ হয়ে যাবে, এর লিগেই হলো এর ভয়। তো এই কাজের লোকরে আপনি আরো বেশি করে কাজ দেন। জনাব বড়ুয়া চেয়ারম্যান প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনারে বলতেছি, এরকম বোর্ডে যারা আছেন তাদেরও কাজ দেন, বোর্ডের বাইরে যারা আছে তাদেরও কাজ দেন। এরপরে আমাদের মানে ডিস্ট্রিবিউটর লেভেলে আমাদের যদি কোনো সহযোগিতা লাগে সেটাও নেন, সমস্যা নাই। আমরা তো সার্ভিস দেওয়ার লেগা, আমরা আপনাকে সহযোগিতা করার লেগা তো রাজি আছি। আপনি কোন যে আপনারা যদি সাপোর্ট দেন তাইলে আমি আগাবো, আমরা তো সাপোর্টের মধ্যেই আছি। যাই হোক, ওই যে আরেকজন লিখছে, ভাই আপনারে একটা সম্মান দিয়েই কই, পরে আপনারে আবার বিস্তারিত কমনে লেখছে চেয়ারম্যানের কাছে কিছু চায় লাভ নাই। ধর্মিয়া চেয়ারম্যানের কাছে কিছু চায় যদি লাভ না হয় তাহলে রফিকুল আমিন চেয়ারম্যানের পিছে ঘুরে কে এমডি হওয়ার লেগা? কি কন ভাই এসব? আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, আপনারা এইসব বোকার মতো কমেন্ট করেন কেন? হাইকোর্ট নিযুক্ত বোর্ড চেয়ারম্যানের কাছে না যায় যদি কাজ হয় তাহলে ওই সিপা চাপা দিয়া দালাল গোষ্ঠী আর পিছে পিছে ঘুরে কে? বুঝা কথা কোন ভাই? যাই হোক, এবার আসি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে। বিনিয়োগকারী ভাইয়েরা আপনারা দেখলাম গতকালকের মিটিং এর পরে অনেকেই অনেক কিছু বুঝতেছেন না। ভাই না বুঝার কি আছে, শোনেন, ডেস্টিনির বর্তমান পরিস্থিতি এটা বুঝতে গেলে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্যাল অ্যাক্টিভিটিস গুলো স্টাডি করবেন, তাহলেই বুঝতে পারবেন। যেমন দেখেন সেনাপ্রধান, হ্যাঁ আপনার ধরেন মানে হাসিনারে নেতৃত্বে বা হাসিনারে আবার ক্ষমতায় আনার লেগে তো সিসি পাশাপা দিয়া তো অনেক চেষ্টা করতেছে। এটা বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়ায় আমরা অনেকের বক্তব্য থেকে শুনতেছেন না? তো সমস্যা কি? তো সেম ভাবে আপনি দেখবেন আমাদের এই বোর্ডের ভিতরে কিছু দালাল গোষ্ঠী আছে, সিপা চাপা দিয়া 2-1টা দালাল ফালাল গোষ্ঠী আছে যারা আবার হুক্কা হুয়া করে আবার ওই ব্যক্তি পূজা করতে চায়। তো সেই ব্যক্তি পূজার দিন তো শেষ, এই ব্যক্তি পূজার দিন তো আর ডেস্টিনিতে চলবে না। তাইলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এই বোর্ডের ভিতরে যারা ডেস্টিনি চালুর পক্ষে আছে তাগো কাছ থেকে আদায় করে নেওয়া কাজ, আবার যারা ডেস্টিনির বিরুদ্ধে ওই ব্যক্তি পূজা দালালি করতেছে এগোর কাছ থেকেও কৌশলে কাজ আদায় করে নেওয়া। ওই যে কইছিলাম না যে আমরা মুনাফিকের কি করবো, মুনাফিকের মাথা বেচছে আমরা খেয়ালাম, সমস্যা কি? ধরেন হ্যাঁ মুনাফিকি করতে এসে আমগুলোকে, সমস্যা নেই, আমরা উল্টা সিস্টেমে এর মাথা বেচছে খেয়ালাম, সমস্যা কি? চাঁপাইনবাবগঞ্জ থেকে মনির ভাই যোগ দিচ্ছেন, সিনিয়র পিএইচডি। স্বপ্নবাজ লিখছেন, আমাদের চাওয়া ব্যবসা চালু, কিন্তু অন্য গ্রুপ চায় ক্ষমতা ও একনায়কতন্ত্র। রাইট,
এইরকম এক না একতন্ত্রার ক্ষমতা, ওই ধরনের ব্যক্তি পূজা আর চলবে না। এটা সেই দিন শেষ। সিস্টেম কেন্দ্রিক ডেস্টিনি এটা অলরেডি এস্টাবলিশড হতে যেতেছে। তার প্রমাণ এই যে এখন সব বোর্ড আবার একত্রিত হয়ে বোর্ড মিটিং বা এগুলো সবাই করার প্রস্তুতি নিতেছে, এই আর কি। তাই ডিস্ট্রিবিউটরদেরকে আমি যেই কথাটা বলতেছিলাম যে আপনারা এত প্যাচ গোজ বোঝার দরকার নাই, তো হাতের কাজটা চালাই গেলেই তো হয়। এক ভাই দেখলাম বলছেন যে যতদিন পর্যন্ত স্টেটমেন্ট বের না হবে ততদিন পর্যন্ত এনএফসি কার্ড আর প্রোডাক্টের অর্ডার করব না। ভাই আপনার এই কথাটা তো ভুল। আমরা 700-800 এনএফসি কার্ডের অর্ডার করছি দেখেই তো বোর্ড চাপে আছে এখন এনএফসি কার্ড দিতে হবে। 4-5 হাজার প্রোডাক্ট সেল হয়েছে দেখেই তো বোর্ড চাপে আছে যে হ্যাঁ এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিতে হবে। এখন ধরেন একটাও যদি এনএফসি কার্ডের অর্ডার না হইতো, তারপরে প্রোডাক্ট যদি ডেলিভারি অর্ডার না হইতো, তাহলে তো বোর্ডের উপরে কোনো চাপই থাকতো না। তাহলে বোর্ডের উপরে কর্পোরেট চাপ বাড়ানোর পলিসি কি? বেশি বেশি এনএফসি কার্ডের অর্ডার করা, বেশি বেশি প্রোডাক্টের অর্ডার করা, বেশি বেশি ডিন ভেরিফিকেশন করা। আপনি যে এই কথাটা কইছেন উনি আমার খুব কাছের লোক, আমি আর নাম কইলাম না। উনি কইছেন যে স্টেটমেন্ট চালু করা ছাড়া এনএফসি আর প্রোডাক্ট অর্ডার করবেন না। নো, এটা একটা ভুল পলিসি ভাই। ধরেন স্টেটমেন্ট চালু হওয়ার আগ পর্যন্ত যদি 10 পয়েন্টের প্রোডাক্ট আপনার সেল হয় বা আপনি যদি সেল করেন, স্টেটমেন্ট জেনারেট হওয়ার আগ পর্যন্ত আপনি হয়তো বা টাকাটা পাইতেছেন না, কিন্তু ওই প্রোডাক্টগুলো তো সেল হইতেছে এবং এই পয়েন্টগুলো তো জমা হইতেছে। এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে যখন স্টেটমেন্টের ব্যাপারে একটা ফরমেশন দাঁড়ায় যাবে, তখন স্টেটমেন্ট চালু হওয়ার সাথে সাথেই তো আপনি আপনার মতো কি করবেন, আপনার ইয়াগুলো পেয়ে যাবেন। এখন আপনি যদি প্রোডাক্ট সেল না করেন, আপনি যদি এখন পণ্যগুলো যদি অ্যাডজাস্ট না করেন, পয়েন্টগুলো যদি অ্যাডজাস্ট না করেন, তাহলে স্টেটমেন্ট চালু হওয়ার পরে তো আপনার কোনো ইনকাম নাই। কিন্তু এখন যদি আপনি পণ্যগুলো সেল করে রাখেন, আপনার যদি 10 পয়েন্টের পণ্য সেল হইতে থাকে, পয়েন্ট জমা হইতে থাকে, তাহলে যখন স্টেটমেন্ট জেনারেট হয় সাথে সাথে আপনার টাকা জেনারেট হয়ে যাবে। তাহলে আপনি কাজ বন্ধ না করে বসে থাকাটা বোকামি। দ্বিতীয়ত, কাজ যদি না করেন, এনএফসি কার্ড যদি না করেন, প্রোডাক্টের কাজ যদি না করেন, তাহলে তো ওই বোর্ডের উপরে কর্পোরেট চাপ বাড়বে না। বোর্ডের উপরে কর্পোরেট চাপ বাড়াইতে, ব্যবসায়িক কার্যক্রম চালুর জন্য দ্রুত তাদেরকে প্রেসারে রাখতে কাজের তো কোনো বিকল্প নাই ভাই। মোহাম্মদ খোকন কি লিখছেন? চেয়ারম্যানের কথা কালকে আমরা বুঝে গেছি, উনি ডেস্টিনিকে আবার বিপদে ফেলাচ্ছে। আপনারা ওনাকে দায়িত্ব থেকে সরে যাওয়ার জন্য চাপ বাড়ান কেন? আমরা ওনার দায়িত্ব থেকে সরে যাওয়ার জন্য চাপ বাড়াবো কেন ভাই? আমরা ভাইজান, আপনি কি তাইলে খুব খেয়াল ডাইনাবামের দালাল? আপনি কি সেই দালাল নাকি? নাম ছবি তো দিচ্ছেন আপনার গুরুর, আপনার ছবিটা কোনটা এটা একটু আমাদের দিয়েন। চেয়ারম্যান রে আমরা দায়িত্ব থেকে সরে যাওয়ার জন্য চাপ দিব কেন? আমরা চেয়ারম্যানকে তার দায়িত্বটা পালনের জন্য চাপ দিব। যদি সে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে বলে যে আমি আর পারলাম না, তখন আমাদের শেয়ার হোল্ডার এবং মালিক পক্ষ আইনি ব্যবস্থা নিয়ে নতুনভাবে বোর্ড পুনর্গঠনের জন্য উদ্যোগ নেবে। আমরা কেন চেয়ারম্যানকে সরানোর জন্য চাপ বাড়াবো? ফাঁক দিয়া যেন শয়তান ঢুকতে পারে সেই জন্য। ভাইজান আমগরে কিন্তু বেকুব মনে করেন না কিন্তু, হ্যাঁ বুঝছেন তো? যাই হোক, সজীব শাহরিয়ান ভাই লিখছেন কনগ্রাচুলেশন লিডার, গো হেড। হ্যাঁ লিডার, আপনারাও আগে যান, সবাই আগে যেতে হবে একসাথে, গো হেড। যেই কথা কইতেছিলাম ডিস্ট্রিবিউটর করে, আমাদের কাজ বন্ধ রাখাটাই হলো বোকামি। কাজ চালায় যেতে হবে। গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে খোকন ভাই সালাম দিচ্ছেন। জি ভাই, ওয়ালাইকুম সালাম। মানে আমাদের কাজ চালায় যেতে হবে। মোহাম্মদ খোকন লিখছেন সে আওয়ামী লীগের লোক। খুবই ভালো কথা, খুবই ভালো কথা। তো ইকবাল জামাল যে বোর্ডের, উনি কার লোক? উনিও তো আওয়ামী লীগের লোক। ব্যারিস্টার মুশফিকা নাম, উনিও তো আওয়ামী লীগের লোক। আমগো বোর্ডের ভিতরে তো আর অনেক আছে আওয়ামীপন্থী, তাহলে হ্যাঁ বাদ দিয়ে দেন। তারপরে যে শামসুলক ভুইয়ার লগে যে আপনারা জিগরি খাতির করে ডিটুকে ফিটুকে চালাইছিলেন, ডিটুকে অ্যাসোসিয়েটস, শামসুলক ভুইয়াও তো আওয়ামী লীগের লোক ছিল। তো হের লগে ব্যবসা করতে খুব মজা না খোকন সাহেব? যাই হোক, আপনি কোন তরিকার এটা আমি বুঝালাইছি কিন্তু যাই হোক, তাইলে আমাদের হাতের কাজ চালায় যেতে হবে। যত বেশি আমরা কাজ চালায় যাব তত বেশি বোর্ড প্রেসারে থাকবে এবং বোর্ডকে কর্পোরেট প্রেসারে রাখা আমাদের কাজগুলো আদায় করে নিতে হবে। আর শয়তানকে ফাঁক দিয়া কোনো ঢুকতে, শয়তান যেন চিপাচাপা দিয়ে ঢোকার কোনো সুযোগ না পায়, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। খুব খেয়াল, ডাইনে বামে শিয়াল। তো বোর্ড পরিচালক যারা আছেন তাদেরকে তো ধন্যবাদ দিলাম। এবার আমাদের ধন্যবাদ পর্বে যাদেরকে বলবো তাদের উদ্দেশ্যেই ধন্যবাদ দিয়ে শেষ করে দিতে চাই। আমাদের অনারেবল 3 ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন, যারা এই মুহূর্তে প্রবাসে থাকা সত্ত্বেও আমাদের ডেস্টিনির কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা ওনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। বিশেষ করে জুম মিটিংয়ের মাধ্যমে ওনারা ইন্টারনাল অনেকগুলো তথ্য আমাদের কাছে ক্লিয়ার করার কারণে আমরা এখন আসলে পরিষ্কার ডেস্টিনির মূল সমস্যাটা কোন জায়গায়। এই জন্য আমাদের এই 3 ফাউন্ডার ডিরেক্টরকে ধন্যবাদ। জনাব
লায়ন মোহাম্মদ গফরানুল হক, বিশেষভাবে আপনাকে ধন্যবাদ যে আপনি দেশের বাইরে যে সকল শেয়ার হোল্ডার, ডিরেক্টর এবং আমাদের শুভাকাঙ্ক্ষীরা ডেস্টিনি চালুর পক্ষে কাজ করছেন, তাদেরকে নিয়ে সিরিয়াসলি একটা ঐক্যবদ্ধ ফরম্যাটে আপনি কাজ করছেন এবং ডেস্টিনিকে সহযোগিতা করছেন, এই জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, জনাব সাইদুর রহমান, জনাব মেজবাউদ্দিন স্বপন, আপনাদের তিনজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি তলবি সভার মাধ্যমে আজকের ডেস্টিনিকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য যে দুজন ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, এই দুই শীর্ষ মুরব্বীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি হাইকোর্ট নিযুক্ত বোর্ডের প্রতি, এখন যেহেতু তারা একতাবদ্ধ এই জন্য ধন্যবাদ আমাদের হাইকোর্ট নিযুক্ত বোর্ডের চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতি আবারও ধন্যবাদ যে আপনি আবার অ্যাক্টিভ হয়ে মিটিং শুরু করে নিজের আপনার বোর্ডকে নিয়ে আপনি আগে যেতেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। স্পেশাল থ্যাঙ্কস ডেফিনেটলি গোজ টু আওয়ার অনারেবল শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিন, যিনি এই মুহূর্তে ডেস্টিনি বিরোধী দালাল গোষ্ঠীর আতঙ্ক। কারণ আশরাফুল আমিন থাকলেই ডেস্টিনির কাজ হয়, এইটাই হলো দালাল গোষ্ঠীর মূল ভয়, যে উনি থাকলে সার্ভার চালু হয়ে গেল, উনি থাকায় মার্কেটিং প্ল্যান হয়ে গেল, উনি থাকায় সার্বিক কাজগুলো হয়ে যেতেছে। এই জন্য দালাল গোষ্ঠীর মূল ভয় হলো কে? আশরাফুল আমিন। তো জনাব আশরাফুল আমিন, আপনি যে টু দ্য পয়েন্টে দালাল গোষ্ঠীর দৌড়ের উপরে রাখতে পারছেন এবং ডেস্টিনির এই গত 6 মাসের কার্যক্রমে আমাদেরকে সার্ভার উপহার দিয়েছেন এবং আমাদের মার্কেটিং প্ল্যান উপহার দেওয়ার মাধ্যমে ডেস্টিনিকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসছেন, এই জন্য অনারেবল কমরেড জনাব আশরাফুল আমিন, আপনাকে লাল সালাম। আশা করি সামনে আপনি আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ। আপনারে কেউ নিয়োগ দেখ বা না দেখ, ডাজেন্ট ম্যাটার, আপনার শেয়ার হোল্ডার পদবিটাই যথেষ্ট ডেস্টিনিকে চালু করে দেওয়ার জন্য। আপনি জাস্ট ওই কাজটাই খালি করেন। বাংলাদেশের সিংহভাগ ডিস্ট্রিবিউটর এখন বুঝে ফেলছে যে আসলে মূল সমস্যাটা কোন জায়গায়। সো আপনি সিরিয়াসলি আগায় যান, আমরা আপনার সাথেই আছি। আর আমি জানি রক্তের বিরুদ্ধে কথা বলাটা খুব কঠিন একটা কাজ এবং সেই কঠিন কাজই আপনি দীর্ঘদিন ধরে করতেছেন শুধুমাত্র 45 লক্ষ লোকের নৈতিক স্বার্থে, এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর ডিস্ট্রিবিউটর ভাই যারা লেখালেখি করতেছেন, আপনারা লেখালেখি চালাই যান। আগে আমরা হাতে গোনা কয়েকজন কথা বলতাম, এখন কিন্তু দিন দিন মানে ডিস্ট্রিবিউটরদের পরিমাণ শুধু বাড়তেই আছে এবং যত দিন যাবে এই পরিমাণ আরো বাড়বে। আরো বেশি পরিমাণে ডিস্ট্রিবিউটর এখন ডেস্টিনির পক্ষে লাইভ শুরু করবে, ফেসবুক লাইভ। আরো বেশি পরিমাণ ডিস্ট্রিবিউটর এখন ডেস্টিনির পক্ষে লেখালেখি করবে। আরো বেশি পরিমাণ ডিস্ট্রিবিউটর এখন ডেস্টিনি বিরোধী প্রতারক চক্রের অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ, এই প্রতিবাদ চলছে এবং চলবেই। কেন চলবে? কারণ আমরা হক প্রতিষ্ঠার জন্য লড়াই করতেছি, আমরা ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করতেছি, আমরা মাজলুমের জয়ের জন্য লড়াই করতেছি, আমরা জালিমের চূড়ান্ত পতনের জন্য লড়াই করতেছি। ডেস্টিনিতে এখন হক এবং ইনসাফ অবশ্যই প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ডেস্টিনিতে মাজলুমের বিজয় হবে, 45 লক্ষ কর্মহীন মাজলুমের বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে। এবং আমরা আমাদের যেই আন্দোলন চালিয়ে যেতেছি, আমাদের এই আন্দোলন আগেও চলতেছিল, এখনো চলতেছে, ভবিষ্যতেও আমাদের এই আন্দোলন চলবেই। কারণ ডেস্টিনি কারো বাপের না।